আসলে ঠিক কি কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই টানাপোড়েন, মতদ্বৈধতা বা বিপরীতমুখী বক্তব্য আমরা শুনতে পাচ্ছি? ধন্যবাদ। আমি সময় একটু কম পাচ্ছি আর কি। আপনার হাতে ঘড়ি আছে? আচ্ছা, যাই হোক। তো এই যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, এটা কাঙ্ক্ষিত না। কিন্তু আপনি যখন অভ্যুত্থানের পক্ষের শক্তিকে অনবরত আপনি তাকে ছোট করবেন, হেয় করবেন, আপনি যখন বলবেন এই যে বিএনপি ভোট চাইছে, একটা রাজনৈতিক দল ভোট চাইতেই পারে, আবার আপনি ভোট দেরি করে চান, এটাও এই অধিকারও আছে। তারপরে আপনি যখন এসে বলছেন যে 6 জন লোক ছিল না ব্যানার ধরার মতো, বিএনপির মতন একটা দলকে আপনি যখন এই ভাষায় অ্যাটাকটা করবেন, নিশ্চয়ই বিএনপি এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নেবে না। কিন্তু এটা তো সত্য না যে বিএনপির 6 জন লোক ছিল না ব্যানার ধরার মতো। বিএনপি বিভাগীয় পর্যায়ে যে সমাবেশগুলো করছিল নানা রকমের বাধা উপেক্ষা করে, আপনার মনে আছে বরিশালে কলার ভেলা করে নদী সাঁতার কেটে মানুষ এসেছিল, এবং সেই মানুষের যে ঢল, এখন আপনি যদি এসে বলেন এবং বিজয়ের পরে যে আপনার তো কোনো লোক ছিল না, আপনি তো 15 বছর কিছুই করতে পারেন না, আমরা করেছি। তো আপনি যখন আপনার সপক্ষের শক্তিকে অনবরত ইগনোর করবেন, তাকে অনবরত আপনি যখন ছোট করার চেষ্টা করবেন, হেয় করার চেষ্টা করবেন, তখন আপনার এই ইউনিটি কখনোই আপনার এটাকে আর শক্তিশালী হবে না। আপনি আপনার মধ্যে বিভাজনটা আপনি নিজেই তৈরি করেছেন। আমি মনে করি এই যে আমাদের যে তরুণরা যারা এই সময়কালে সব থেকে বড় ভূমিকাটা রেখেছিল, তাদের মধ্যে আরো বিনয়ী হওয়া উচিত ছিল। আমি দেখতে পাই যে তাদের মধ্যে একটা প্রবণতা আমি দেখি যে তারা মানুষ তাদেরকে শ্রদ্ধা করুক, এটি তারা চায় না। তারা চায় মানুষ তাদেরকে ভয় করুক, এবং এই ধরনের একটা অ্যাটিচিউড, একে ধরবো, তাকে মারবো, তাকে পেটাবো, এই যে অ্যাটিচিউডটা গণ অভ্যুত্থানের নেতৃত্বকে, নেতাকে যিনি যত বেশি আপনাকে মানুষকে রেসপেক্ট করবে এবং নিজেকে যতটা আড়ালে রাখার চেষ্টা করবে, বিনয়ী থাকার চেষ্টা করবে, আপনার তো শক্তিটা দেখানোর দরকার নেই যে আমাকে চিনেন, আমি এত বড় শক্তিশালী, আমি এটি করতে পারি। কিন্তু সেই ঘটনাগুলো অনবরত ঘটছে। সরকারের জায়গাটা অস্পষ্ট। সরকারের উপরে মানুষ যে আস্থাটা রেখেছিল, সেই আস্থাটা সরকার রক্ষা করতে পারেনি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি একটা সরকারের মধ্যে একাধিক সরকার আমি দেখছি, আমি একটু আগে বললাম যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা রাতের বেলায় সংবাদ সম্মেলন করে, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে তার কি বলে ওই যে গায়েবানা জানাজা করে, আর সেইখানে আমাদের প্রধান উপদেষ্টা বললেন আইন শৃঙ্খলার কোনো খারাপ অবস্থা তিনি দেখেন না। তো আমি তো তাকে আলতাফ হোসেন চৌধুরী অথবা আসাদুজ্জামান কামালের সাথে তার স্টেটমেন্টটা আমি মিলাতে চাই না। আমি তার কাছ থেকে তো অনেকটা প্র্যাকটিক্যাল বক্তব্য চাই। তিনি এর আগে যে কয়েকটা সংবাদ মিডিয়াতে যে সাক্ষাৎকার দিয়েছেন, তার সাথে এটি মেলছে না। আপনি অপরাধীদেরকে ধরছেন, আমি দেখি 5 তারিখের আগ পর্যন্ত এক ধরনের অপরাধ, 5 তারিখের পরে এক ধরনের অপরাধ। 5 তারিখের আগের অপরাধ কি? বাংলাদেশের যে মানুষ মুক্তি চেয়েছিল, বাংলাদেশের যে মানুষ শ্বাসরুদ্ধকর শাসন থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, আন্দোলন করেছে, আওয়ামী লীগ এবং তার অনুগত প্রশাসন সেই মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আবার 5 তারিখের পরে আপনি নানা জায়গায় মানুষকে সংঘবদ্ধ করে, হ্যাঁ আপনি বলতে পারেন যে মানুষের ক্ষোভ ছিল, এটি স্বাভাবিক। গত 15 বছর যিনি ধান খেতে ঘুমিয়েছেন, ঘুমাতে বাধ্য করেছেন, তার একটা স্বাভাবিক রাগ ক্ষোভ আপনার উপরে থাকবে। কিন্তু আপনি যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে, এই যে মাজারগুলো তো আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী ছিল না। আপনি গতকালকে পর্যন্ত নেত্রকোনায় আপনি মাজারে হামলা করলেন, কিন্তু আমরা যেটা দেখছি সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে আমরা এটি নিয়ে কোনো রকমের কোনো ছাড় দিব না, কিন্তু সরকার ছাড় দিচ্ছে। আপনি 5 তারিখের পরে এই যে চাঁদাবাজির থেকে শুরু করে এই যে মাজারে হামলা, অমুক তমুক, এদেরকে আপনার কেন ডেভিল মনে হয় না? আপনার কেন ডেভিল মনে হয় না? আপনি একটা দেশে 30,000 মানুষকে গ্রেপ্তার করেছেন, তার মধ্যে যারা থানা ভেঙে অস্ত্র লুট করেছে তার সংখ্যা কত? যারা এই সময়কালে বিভিন্ন জায়গায় দলের পরিচয় দিয়ে ওই যে টেম্পো স্ট্যান্ড দখল করেছে, বাজার দখল করেছে, চাঁদাবাজি করেছে, তার সংখ্যাটা কত? তার অর্থ হচ্ছে আওয়ামী লীগ যে শাসনটা এখানে কায়েম করেছিল, আইনের শাসনের বদলে শাসকের আইন, শেখ হাসিনা যেটি বলবে সেটি, তিনি যাকে বিচার করতে চাইবেন, সুপ্রিম কোর্ট নির্বাচন নিয়ে আওয়ামী লীগের যুবলীগের সভাপতির স্ত্রী, তিনি 1 নম্বর আসামি, আর বিএনপির কায়সার কামাল 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি অ্যাডভোকেট জুথি, তাকে পুলিশ ধরলো না, তাকে গ্রেপ্তার করলো না, তিনি কোর্টে গেলেন, জামিন পেয়ে গেলেন। আর 2 নম্বর আসামি কায়সার কামাল, তিনি বিএনপি করেন, রুহুল কুদ্দুস কাজল, তিনি গ্রেপ্তার হলেন, রিমান্ড হলো, তাকে জেলে যেতে হলো। অর্থাৎ আমরা তো এই অবস্থাটা চাইনি।
আমরা তো এটা পরিবর্তন চেয়েছিলাম। হ্যাঁ, পরিবর্তনের করার ক্ষেত্রে আপনি কতগুলো চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারেন, কিন্তু আপনি 30,000 মানুষকে ধরলেন এবং তাদের বিচার না করে আপনি তাকে ডেভিল উপাধি দিয়ে দিলেন। তাদের ব্যক্তিগত জীবন নেই, তাদের সামাজিক জীবন নেই। আপনি একটা মানুষের বিচার করার আগে আপনি এরকমের একটা আমি একটু সম্পর্ক করি যে বিশেষ করে মানবিক রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি আপনি দেখেছেন, যে সংবিধান সংস্কারে যে সাম্য মানবিক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, সেখানে আসলে ডেভিল হান্ট নাম দিয়ে অপারেশন আমি তো সেটাই বলছি আপনি মানুষকে তো রেসপেক্ট করবেন। আপনি একটা অপরাধীকেও আপনি কিন্তু বিচারের আগে এটা কিন্তু রাষ্ট্রকে বলতে হবে নাগরিক হিসাবে। হ্যাঁ, অনেকগুলো জায়গা ওই যেটা বলছি, একজন ছিনতাইকারী ধরার পর কেউ যে ঝাঁপিয়ে পড়ছে তার উপরে, কিন্তু রাষ্ট্র কি ওটিকে প্রমোট করবে? নো, রাষ্ট্র বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটা এনশিওর করবে। আপনি সারা দেশে যাকেই ধরছেন বলছেন যে ডেভিল, আপনি তার যে বাকি জীবনটা আপনি বিচার করার আগে একজন মানুষকে এটি ধর্মের দিক থেকে, এটি নৈতিকতার দিক থেকে একটা রাষ্ট্র কি করতে পারে? আমি ধরে নিলাম তার মধ্যে খুনি আছে, আমি ওই যেটা বললাম উদাহরণ দিয়ে আপনাকে দেখালাম। আমাদের এখানে ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনার মনে আছে যে টাকার লেনদেন, আপনি আওয়ামী ফ্যাসিবাদের বাইরে এসে প্রশাসনকে জনবান্ধব করবেন, আপনি প্রথম ইনিশিয়েটিভটা ছিল ডিসি নিয়োগ দিলেন। সেই ডিসি নিয়োগের ক্ষেত্রে যে ধরনের কথাগুলো আমরা শুনেছি, আপনি 3 সদস্যের তদন্ত কমিটি করেছিলেন 3 জন উপদেষ্টাকে নিয়ে, তার একজন পদত্যাগ করে এসে দল গঠন করেছে। আপনি কি সেই ঘটনার সেই তদন্তর রিপোর্ট কি প্রকাশ করেছেন? তাহলে আমি আওয়ামী লীগের সাথে তো পার্থক্য আপনাকে দেখছি না। আপনার কাছে আমার যে প্রত্যাশা, আপনার সংকীর্ণ সীমাবদ্ধতা আছে, আপনার দক্ষতার সীমাবদ্ধতা আছে, কিন্তু কোনো জায়গায় আমি যে অ্যাটিচিউডটা দেখছি, এই অ্যাটিচিউডটা হচ্ছে আপনি প্রতিহিংসার জায়গাটা যতটুকু ওন করছেন, আপনি ন্যায় বিচারের জায়গাটা সেখানে যাচ্ছেন না। আপনি এই যে আমি ঘটনাগুলো বললাম যে প্রতিদিন কোনো না কোনো জায়গা, আপনি কি মনে করেন যে এই যে আপনি মাজারে হামলা করছেন, অমুক করছেন, তমুক করছেন, ইন্টারন্যাশনালি আপনার ইমেজটা কি বাড়ছে? আপনার কি মানে নতুন দলের চ্যালেঞ্জ কি? প্রথম জায়গাটা হচ্ছে রাজনীতি বিমুখ তরুণদেরকে রাজনীতিতে নিয়ে আসার যে উদ্যোগটা, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। দ্বিতীয়ত, নতুন একটা দল ছাত্ররা গঠন করেছে, যে দলের সামনে যাদেরকে দেখছি তাদের মধ্যে কোনো ব্যাংক ডাকাত নেই, তাদের মধ্যে কোনো শেয়ার মার্কেট লুণ্ঠনকারী নেই, সেখানে কোনো গডফাদার নেই। এটা আমার কাছে পজিটিভ মনে হয়, যদিও তাদের কারো বিরুদ্ধে ছোটোখাটো কতগুলো অভিযোগ উঠছে। আমি ফোকাস করব তারা প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনীতিতে আসুক, সেটি চাই। গণতন্ত্র হচ্ছে প্রতিযোগিতার জায়গা, কিন্তু রাষ্ট্রের সুবিধা নিয়ে, সরকারের সুবিধা নিয়ে যে যাত্রাটা ইতিমধ্যে শুরু করে তারা বিতর্কের মুখে পড়েছে, এবং রাষ্ট্র প্রশাসনের প্যারালাল একটা প্রশাসন গড়ে তোলার একটা প্রবণতা আমি তাদের মধ্যে অনেক দিন ধরে দেখছি। বিকল্প একটি সরকার গড়ে তোলা, এটি যদি তারা অব্যাহত রাখে, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। রাজনৈতিক দল গঠন করার আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কেউ তাকে প্রতিদ্বন্দ্বী মনে করেনি, কিন্তু যখনই আপনি একটা দল গঠন করেছেন, স্বাভাবিকভাবে অন্যান্য দলগুলো যখন দেখবে আপনি রাষ্ট্রের সুবিধা নিয়ে আপনার দলকে বিস্তৃত করার চেষ্টা করছেন, অথবা সুযোগ সুবিধা অথবা পাওয়ার প্র্যাকটিসটা করছেন, নিশ্চয়ই আপনি বাধাপ্রাপ্ত হবেন। আমি এটা চাই তারা বিকশিত হোক, তারা একটা শক্তি হিসাবে ধারণ হোক, কিন্তু রাজার পার্টি হিসাবে তারা যদি নিজেদেরকে পরিচিত করতে চায়, নিশ্চয়ই রাজনীতির মাঠে তারা জায়গা পাবে।